শিক্ষার্থী বন্ধুরা, ইজি স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ইজি স্টাডির বাংলা লেকচার 4-এ আজকে আমরা আলোচনা করব সত্যবিধান নিয়ে। আমরা লেকচার 3-তে নত্যবিধান নিয়ে আলোচনা করেছিলাম। শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবেন, এই সত্য এবং নত্যবিধান বিসিএস সহ সকল প্রকার চাকরির পরীক্ষার জন্য এবং যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য, এসএসসি, এইচএসসি, জেএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া বাংলা যারা আমরা শুদ্ধভাবে লিখতে চাই তাদের জন্য এই সত্য এবং নত্যবিধান জরুরি। তাই সত্য এবং নত্যবিধানে আপনাদের সঠিক জ্ঞান পেতে এবং সঠিকভাবে লেখার জন্য আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে হবে। চলুন শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতেই জেনে নেব সত্যবিধান কী। শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবেন, সত্যবিধান হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দের বানানে মূর্ধন্য ষ-এর সঠিক ব্যবহার। সংস্কৃত শব্দের বানানে অন্য যে ষগুলো রয়েছে দন্তস বা তলব্য ষ ব্যবহৃত হয়, কিন্তু যেহেতু মূর্ধন্য ষ শুধুমাত্র সংস্কৃত শব্দেই ব্যবহৃত হয় এবং মূর্ধন্য ন শুধুমাত্র সংস্কৃত শব্দেই ব্যবহার হয়, তাই এই মূর্ধন্য ষ এবং মূর্ধন্য ন কিছু নিয়ম মেনে চলে। তাই আমরা আজকের এই লেকচারে মূর্ধন্য ষ-এর সঠিক ব্যবহার বা তার নিয়মগুলো একটার পর একটা দেখে নেব। সাধারণত শিক্ষার্থী বন্ধুরা, যে তৎসম শব্দে আমরা দেখি যে যেখানে মূর্ধন্য ষ ব্যবহৃত হয় না, যেমন জ্যোৎস্না, সূর্য, মহোৎসব, শ্রাদ্ধ, বৎস, সন্ধ্যা, স্নান, হস্ত, এই শব্দগুলোতে আমরা দেখলাম যে দন্তস ব্যবহৃত হয়েছে, তারপর তলব্য ষ ব্যবহৃত হয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আমি বলেছি যে সত্যবিধান হচ্ছে তৎসম শব্দের বানানে মূর্ধন্য ষ সঠিক ব্যবহার, তাহলে আমরা দেখলাম যে সংস্কৃত বা তৎসম শব্দে তলব্য ষ বা দন্তন্য ষ ব্যবহৃত হয়। তবে যেহেতু মূর্ধন্য ষ শুধুমাত্র সংস্কৃত শব্দেই ব্যবহার হয়, তাই তার নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা একটা একটা করে নিয়ম দেখে নিব। 1 নম্বর নিয়ম, শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো শব্দে বা তৎসম শব্দে ট ও এবং ঠ থাকে এবং ট এবং ঠ এর সাথে যুক্ত যদি ষ থাকে, তাহলে সেই শটি অবশ্যই মূর্ধন্য ষ হবে। যেমন এখানে আমি বলেছি কষ্ট, দেখেন এখানে ক এর পরে আমাদের মূর্ধন্য ষ এবং ট, আমি বলেছি যে ট এবং ঠ এর সাথে যুক্ত শটি সবসময় কী হবে? মূর্ধন্য ষ হবে। তার মানে এখানে নষ্ট, ওষ্ঠ, কাষ্ঠ, তাহলে আমরা দেখলাম যে স এই মূর্ধন্য ষটি ট এবং ঠ এর সাথে যুক্ত হবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আসি নিয়ম 2-এ। নিয়ম 2-এ বলা আছে যে রি, রিকার ও র্যাফের পর মূর্ধন্য ষ হয়। মনে রাখবেন, রি, রিকার এবং র্যাফ। তাহলে এই যে রি, রি এর পরে আছে সি, ঋষি। আমরা যদি ঋষি লিখতে চাই, মনে রাখতে হবে যেহেতু আমরা রি লিখেছি, ঋষি লিখতে হলে তলব্য ষ বা দন্তন্য ষ দিলে হবে না। কেন হবে না? আমরা নিয়ম দেখলাম যে রি, রিকার এবং র্যাফের পরে অবশ্যই মূর্ধন্য ষ হয়। সেক্ষেত্রে এখানে যদি আমরা কৃষক লিখতে চাই, তাহলে দেখেন যে ক যোগ রি, কয়ের নিচে সংযুক্ত রি রয়েছে, এরপরে মূর্ধন্য ষ হবে। বর্ষা, আমরা বলেছি র্যাফ, র্যাপের পরে মূর্ধন্য ষ হয়, তাহলে এক্ষেত্রে এখানে কি হয়েছে? বর্ষা মূর্ধন্য ষ এর মাধ্যমে গঠিত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পরবর্তী নিয়মে যাই। নিয়ম 3 বলা আছে স্বরেয় বা স্বরেয়া ভিন্ন অন্য স্বরধ্বনি। তাহলে আমরা দেখতে পেলাম যে স্বরেয় এবং স্বরেয়া ভিন্ন, স্বরেয় স্বরেয়া ভিন্ন অন্য স্বরধ্বনিগুলো কি রয়েছে? রস্য ই, রস্য উ, দীর্ঘ উ, ও, ও, এ সকল স্বরধ্বনি। তার মানে স্বরেয়া বা স্বরেয় ভিন্ন অন্য স্বরধ্বনি এর পর মূর্ধন্য ষ হয়, আবার ক এবং র এর পরে মূর্ধন্য ষ হয়। আমরা উদাহরণের মাধ্যমে দেখতে চাই। যেমন আমরা এখানে লিখেছি বিষয়, দেখেন আমরা বিষয় শব্দটি লেখার জন্য এক্ষেত্রে তলব্য ষ ইউজ করিনি, আবার দন্ত ষ ইউজ করিনি, ইউজ করেছি মূর্ধন্য ষ। আর এই বিষয় শব্দটি একটি তৎসম বা সংস্কৃত শব্দ। এবার আমরা দেখব যে কেন এখানে আমরা তলব্য ষ বা দন্ত ষ না লিখে আমরা মূর্ধন্য ষ লিখলাম। আমি বলেছি যে স্বরেয় বা স্বরেয়া ভিন্ন অন্য স্বরধ্বনি। তাহলে এই আমাদের বিষয় লিখতে গেলে প্রথমে যেহেতু আমাদের ব সাউন্ড, ব সাউন্ডের পরে বা ব ধ্বনির পরেই আমাদের ই সাউন্ড, ব যোগ ই, বিষয়, ব যোগ ই, তাহলে আমি বলেছি যে অন্য স্বরধ্বনি। তার মানে স্বরেয় এবং স্বরেয়া ভিন্ন অন্য স্বরধ্বনি শুরুটাই হচ্ছে কি? রস্যইর মাধ্যমে, আর তারপরে কি হবে? মূর্ধন্য ষ হবে। তার মানে আমাদের বিষয় লিখতে গেলে মূর্ধন্য ষ নিয়ে আসতে হবে। দীর্ঘ ই, স্বরেয় এবং স্বরেয়া ভিন্ন অন্য স্বরধ্বনি, তাই এখানে মূর্ধন্য ষ হয়েছে। সুষম, তাহলে স যোগ রস্য উ, রস্য উ হচ্ছে স্বরেয় এবং স্বরেয়া ভিন্ন অন্য স্বরধ্বনি, তাই এখানে হয়েছে মূর্ধন্য ষ। এরপর পৌষ, ও, ও, যেহেতু স্বরেয় এবং স্বরেয়া ভিন্ন ও, তাই এখানে মূর্ধন্য ষ হয়েছে। এরপর বলেছি আমি যে ক এবং র এর পরে, দেখুন এখানে আমাদের ক এর পরে এখানে আমাদের মূর্ধন্য ষ হয়েছে, যে ক, চিকিৎসা। এরপর চক্ষুষ্মান, এখানে আমাদের এই চক্ষুষ্মানটা আমাদের লিখতে গেলে
যোগ ক যোগ মূর্ধন্য স, তাহলে ক যোগ মূর্ধন্য স এর মাধ্যমে আমাদের ক্ষীয় হয়, তার মানে এক্ষেত্রে চক্ষুষ মানে আমাদের মূর্ধন্য স হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা আমি বলেছি যে র এর পরেও মূর্ধন্য স হয়। মনে রাখবেন র এর পরে যদি রস্বই স্বরেয় এবং স্বরেয়া ভিন্ন অন্য স্বরধ্বনি হয়, তাহলে দেখেন এখানে পরিষ্কার প যোগ র যোগ রস্বই সেখানে হয়েছে পরিষ্কার, কিন্তু নিচেই দেখেন এখানে মূর্ধন্য স হয়েছে। ঠিক তার নিচেই আমরা পুরস্কার লিখতে গিয়ে আমাদের কিন্তু দন্ত স ব্যবহৃত হয়েছে। কেন দন্ত স? শিক্ষার্থী বন্ধুরা আমি বলেছি স্বরেয় এবং স্বরেয়া ভিন্ন অন্য স্বরধ্বনি, এক্ষেত্রে রস্বই হচ্ছে স্বরেয় এবং স্বরেয়া ভিন্ন অন্য স্বরধ্বনি, কিন্তু এই পু পর সুকার পু র এরপরে যোগ অ, যেহেতু অ হচ্ছে কি স্বরেয় ধ্বনি, সেজন্য এখানে দন্ত স হয়েছে, মূর্ধন্য স হয়নি। তাই আমরা বলতে পারি যে এখানে পরিষ্কার বানানে আমাদের মূর্ধন্য স এর মাধ্যমে লিখতে হবে এবং পুরস্কার বানানে আমাদেরকে দন্তন্য স এর মাধ্যমে লিখতে হবে। এবার আমরা কিছু ব্যতিক্রম নিয়ম জেনে নেই, যেখানে সাধারণত আপনার এই যে স্বরেয় এবং স্বরেয়াভিন্ন অন্য স্বরধ্বনি থাকা সত্ত্বেও মূর্ধন্য স হয়নি। যেমন 20 বয়ের পরে রস্বই রয়েছে, তো যেহেতু রস্বই রয়েছে সেখানে স্বভাবতই মূর্ধন্য স হওয়ার কথা, কিন্তু এই শব্দে কি হবে? তলব্য স হবে। এটা আপনাদের মুখস্থ রাখতে হবে। যেমন বয়ের সাথে রস্বই বিসংবাদ, এখানে মূর্ধন্য স হওয়ার কথা ছিল কিন্তু এখানে দন্ত স হয়েছে। খেয়াল রাখবেন এইসব শব্দে যেমন বিষ, বিসংবাদ, দিশা, দেশ, বিসদৃশ, এগুলোতে স্বভাবতই বা ব্যতিক্রম নিয়মে কি হবে? দন্তস্ব বা মূর্ধন্য স, দন্তস্ব বা তলব্য স ব্যবহৃত হবে, সেখানে মূর্ধন্য স ব্যবহৃত হবে না। এই শব্দগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। এবার আমরা নিয়ম 4-এ যাই। কোনো শব্দে যদি নি যোগ বিসর্গ, দু প্লাস বিসর্গ বা বহি বিসর্গ, আবি বিসর্গ, চতু বিসর্গ বা প্রাদু বিসর্গ এই শব্দগুলো থাকে, এই শব্দগুলোর পরে যদি ক, খ, প এবং ফ থাকে, তাহলে বিসর্গ স্থানে মূর্ধন্য স হবে। আমরা এখানে একটি এক্সাম্পল দিয়েছি, যেমন আমরা শুরুতে বলেছি নি বিসর্গ, তাহলে এখানে নি বিসর্গ যোগ এরপরে বলেছি পরে যদি ক থাকে তাহলে ক রয়েছে, সেজন্য এই পুরো এই বিসর্গটি উঠে আমাদের হয়ে যাবে মূর্ধন্য স। সেখানে এখানে হয়ে গেছে নিষ্কাম, এখানে আপনার এই বিসর্গ উঠে হয়ে গেছে কি নিষ্কাম। এরপর আমরা আসি আবিষ্কারে। দেখেন বন্ধুরা এখানে আমরা বলেছি যে আবি এরপরে যদি বিসর্গ থাকে তাহলে এই বিসর্গটি উঠে গিয়ে আমাদের হবে কি মূর্ধন্য স, কারণ তারপরে কি রয়েছে আবিষ, এরপরে ক রয়েছে, সেজন্য আমাদের এখানে মূর্ধন্য স হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা এরকমভাবে আমাদের যদি আমরা লিখতে চাই তাহলে নিষ্পাপ, আমরা বলেছি যে নি এর পরে কি হবে যে ক, খ, প, তাহলে এই যে নিষ্পাপ, নি বিসর্গ যেখানে প, এই যে প রয়েছে সেজন্য এখানে মূর্ধন্য স হয়েছে। এরকম যদি ফ থাকে, যেমন নি বিসর্গ যোগ ফল, তাহলে কি হবে নিষ্ফল, এখানে বিসর্গ উঠে মূর্ধন্য স ব্যবহৃত হবে। আমি আশা করি আপনারা এই চতুর্থ নিয়মটি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা নিয়ম 5-এ যাব। দেখুন বন্ধুরা এখানে বলা আছে যে ই কারান্ত এবং উকারান্ত উপসর্গ, তার মানে যে উপসর্গগুলোর অন্তে বা শেষে হ্রস্ব ই এবং দীর্ঘ ই থাকে, সেগুলোর শেষে আপনার যদি এই হ্রস্ব ই বা দীর্ঘ ই থাকে এরপর আপনার মূর্ধন্য স হয়। যেমন এখানে আমি বলেছি যে অভিষেক। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করুন, আমরা জানি অভি একটি কি উপসর্গ, তাহলে অভি যেহেতু উপসর্গ এবং অভি এর পরে অন্তে হ্রস্বই রয়েছে, স্বরেয় যোগ ভ যোগ হ্রস্বই, এবং এরপরে যে স্বটি হবে সেটি কি হবে মূর্ধন্য স হবে। তার মানে এখানে কি হয়েছে মূর্ধন্য স অভিষেক। অভিষেককে আমরা কি করলাম অভিষেকে রূপান্তর করলাম। বি যোগ সম মানে যেটা সমান নয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা বি এর পরে যেহেতু আমি বলেছি যে ইকারান্ত, তা বি একটি উপসর্গ, তাহলে বি গঠিত হয়েছে কিভাবে ব যোগ হ্রস্ব ই, সেজন্য এখানে এই বি সম মানে সমান নয়, এই স উঠে গিয়ে এখানে মূর্ধন্য স হয়েছে বি সম। এরপর অনু, আমি বলেছি ইকারান্ত এবং উকারান্ত, দেখেন অ যোগ ন যোগ হ্রস্ব এর মাধ্যমে অনু হলো, অনু একটি উপসর্গ। তো এরপরে আমাদের স্থান, এই অনু যোগ স্থান, এক্ষেত্রে দন্তস উঠে গিয়ে আমাদের কি হবে মূর্ধন্য স হবে এবং সেটা ঠ হয়ে গেল অনুষ্ঠান। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা আমাদের এই ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পরে মূর্ধন্য স এর ব্যবহারটা সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা আসি কিছু খাঁটি বাংলা এবং বিদেশি শব্দ নিয়ে। মনে রাখবেন যে সকল প্রকার খাঁটি বাংলা এবং বিদেশি শব্দে কখনো মূর্ধন্য স ব্যবহৃত হবে না। যেমন একটি বিদেশি শব্দ মাস্টার,
মাস্টারে কখনো মূর্ধন্য ষ হবে না। অর্থাৎ পৃথিবীতে যত বিদেশি শব্দ থাকবে, বিদেশি শব্দ থাকবে আমাদের কাছে বাংলাদেশে আমরা ব্যবহার করি, সেগুলো কোনোটির সাথেই আমরা মূর্ধন্য ষ ব্যবহার করব না। যেমন পোস্ট, অফিস, তারপর দেশি, এরকম কিছু, এগুলো হচ্ছে আমাদের বিদেশি শব্দ। এবার আমরা দেশি শব্দ দেখি, যেমন বাতাসা, ডাসা, জিনিস, এগুলো যেহেতু দেশি শব্দ, আর দেশি শব্দের পরে মূর্ধন্য ষ ব্যবহৃত হয়নি, এখানে আপনার মূর্ধন্য ষ হয়নি, দন্ত ষ হয়েছে, এখানে দন্ত ষ, এখানেও দন্ত ষ। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি আমরা নিয়ম 4-এ, বাংলা ক্রিয়া এবং সাত প্রত্যয়। আমরা বলি যে করিস, বলিস, হ্যাঁ, তারপর ভাবিস, যাইস। তাহলে এই যে বাংলা ক্রিয়াগুলো, এগুলোর পরে সাধারণত দন্ত ষ হয়। যেমন করিস, তারপর বলিস, হ্যাঁ, ভাবিস, তো এগুলো শেষে কি হয়? দন্ত ষ হয়। এগুলো শেষে মূর্ধন্য ষ হবে না। এরপর বলেছি সাত প্রত্যয়, সাত প্রত্যয়যুক্ত শব্দে, যেমন ভূমি যোগ সাত, খেয়াল রাখবেন এক্ষেত্রে মূর্ধন্য ষ হবে না। এটা হচ্ছে মূর্ধন্য ষ এর ব্যতিক্রমী নিয়ম। যেমন বাংলা ক্রিয়ায় হয় না, তারপরে সাত প্রত্যয়যুক্ত শব্দে হয় না। যেমন ভূমিসাৎ, ধূলিসাৎ, অগ্নিসাৎ, এগুলোকে কি হয়েছে? দন্ত ষ হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, কিছু শব্দ আছে স্বভাবতই মূর্ধন্য ষ হয়, সেগুলো আসলে এই যে আমরা যে রুলগুলো দেখালাম বা নিয়মগুলো দেখালাম, এই নিয়মের বাইরে, মানে হচ্ছে সেগুলোতে সবসময়ই মূর্ধন্য ষ হবে এবং মূর্ধন্য ষ না দিলে সেটা ভুল হবে। সেগুলো আমরা ছন্দে ছন্দে একটু শিখে নেব। সেগুলো কি? যেমন ভাষা, মাসা, শট আষাঢ়, ষণ্ড, কষিত পাষাণ, ইস্যুপাষণ্ড, কষায় কষায়, কাষ্ট কষ্ট, আভাস বাষ্প, মত্তশিক অষ্ট, পৌষ পুষ্প, ষষ্প ভাষ্য, সত্যবিধির করে না দাস্য। তার মানে এই যে আমরা ছন্দটা দেখলাম, এই শব্দগুলো কখনো সত্যবিধির দাস্য করে না বা সত্যবিধির নিয়ম তারা মেনে চলে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমাদের আজকের এই সত্যবিধান লেকচারটা আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন। আর এই সত্যবিধানে যদি আপনাদের কোনো কোয়েরি থাকে বা কিছু যদি আপনারা না বুঝতে পারেন, অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে লিখে জানাবেন। আর আমাদের পরবর্তী বাংলা লেকচার পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।